ছবিটা শুনলে গোপালকে দেখে নেব। একে একে সবার হাতে সারাগুলি তুলে দেওয়ার জন্য নাম দেখে দেখে একটু সাইড করে তুলবেন। সপ্তর্ষি লস্কর অ্যাকচুয়ালি তুলনা হয় শুধু সপ্তর্ষি লস্কর, কেননা সংস্থা এবং প্রত্যেকটি সদস্যের প্রতি যে দায়িত্ববোধ কাকে বলে তার থেকে শিখতে হবে। সপ্তর্ষি লস্কর বর্তমানে SBI ব্যাংকে কর্মরত। সঙ্গে রয়েছে গোপাল ঘোষ, AKB টিভি পরিবারের যে সংবাদ বিভাগ আছে সেই সংবাদ বিভাগের আমাদের নিউজ পোর্টাল আছে তার হেড। আজকে যারা অনুষ্ঠানে পুরুষরা ছিলেন তারা কেউ দুঃখিত হবেন না, আমি অবশ্যই নেক্সট টাইম পুরুষ দিবস পালন করবো, সেখানে নারীরা বসে থাকবে। যারা প্রয়াস করেন, যাদের সম্বোধন করেন, যাদের উদ্দেশ্যে সম্মান দেওয়া হয় তাদের আমরা সবাই মিলে একটু একটা গ্রুপ ছবি এইটুকুর জন্য একটু আড্ডা। এতক্ষণ ক্যামেরায় যে ছিল অজয় চক্রবর্তী, AKB টিভি পরিবারের টেকনিক্যাল হেড। প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবর্গ এবং উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, প্রথমে আমার বক্তব্যে আমি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এখানে সমবেত সকল নারীদের জানাই শুভেচ্ছা। সেই সঙ্গে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি AKTV ও আশি কথাকে আমাকে এমন একটি আলোচনা সভায় নিজের মতামত ও ভাবনা তুলে ধরতে সুযোগ করে দেওয়ার জন্য। এখন আসি মূল বিষয়ে। আমাকে যে বিষয়টি নিয়ে বলতে বলা হয়েছে সেটি হচ্ছে অস্তিত্বে, প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী। আমি রাজ্যের পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই বিষয়টির উপর আলোকপাত করছি। প্রথমত বলে রাখি যে এই বিষয়টিকে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার গণ্ডিতে আটকে রাখা উচিত নয়, কারণ সামগ্রিকভাবে যদি নারীরা এগিয়ে যেতে যায় তাহলে তাদের একটা ন্যূনতম লক্ষ্যমাত্রা স্থির করতে হবে, তাদের একটি আদর্শ মডেল বেছে নিতে হবে। যদিও আমরা জানি সমাজ ব্যবস্থা একটি গতিশীল প্রক্রিয়া এবং সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তনশীল, তাই সমাজ ও সময়ের প্রেক্ষাপটে নারীরা কতটুকু নিজেদের উচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। যদিও সার্বিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি তাহলে আমার মনে হয় সমাজ বা দেশ বা রাজ্যের প্রতি নারীদের যে অবদান সেটা নির্ণয় করতে হলে কিছু মাপকাঠির উপর তা মূল্যায়ন করা দরকার। যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে তাদের অবস্থান। আমরা সবাই জানি যে সমাজের অর্ধেক আকাশ হচ্ছে নারী। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। অর্থাৎ সমাজের এবং পৃথিবীর সবকটি বিষয়ের উপরই নারীদের সমান অধিকার ও ভূমিকা রয়েছে। এখন আমরা সেই ভূমিকা বা অধিকার কতখানি ভোগ করতে পারছি সেটা হচ্ছে বিচার্যের বিষয়। এখন আসছি সমাজে নারী ও পুরুষের সমসাময়িক মূল্যায়নে। যদি জন্মহারের ভিত্তিতে বলি তাহলে কিন্তু ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় অনেক বেশি, আর আমার মতে সেটার প্রধান কারণ হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা।
2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী যদি আমরা দেখতে পাই, তবে যেখানে 1000 মেয়ে জন্মগ্রহণ করেছে সেখানে ছেলেদের সংখ্যা হচ্ছে 1007 জন। যদিও ভারতবর্ষে এই সংখ্যাটা বা ব্যবধানটা অনেকটা বেশি। সেখানে দেখা যায় যেখানে প্রতি 1000 নারীর তুলনায় পুরুষের সংখ্যা হচ্ছে 1020 জন। কিন্তু আমাদের ত্রিপুরায় যদিও জাতীয় গড় থেকে সংখ্যাটা কিছুটা বেশি, তবু আমরা সমসাময়িক হতে পারিনি। ভারত সরকারের ন্যাশনাল কমিশন ফর পপুলেশনের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরায় মেয়েদের সংখ্যা হচ্ছে 49.14%, যা জাতীয় গড়ে বলতে গেলে 48%। ফলে উভয় পরিসংখ্যান যদি আমরা বিচার করি তাহলে দেখি যে পুরুষের সংখ্যা মেয়েদের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। এখন আসছি রাজনৈতিক প্রেক্ষাপটে। আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের অবস্থান নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই বলবো যে ত্রিপুরার রাজনীতিতে নারীরা কিন্তু অনেকটাই নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। যেমন উজ্জ্বল একটি উদাহরণ হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের 50% আসন সংরক্ষণ। কিন্তু তার সঙ্গে সেটাও বলতে হবে সেই তুলনায় বিধানসভায় এবং সংসদে নারীদের সংখ্যাটা কিন্তু সেইভাবে সফলতা অর্জন করতে পারেনি। যদিও 2023 সালে নারীদের 33 আসন সংরক্ষণ বিলটি পাশ হয়েছে এবং খুব সম্ভবত আগামী বছর তা কার্যকরী হবে। তা সত্ত্বেও আমরা দেখি যে বিধানসভায় এখন মোট 8 জন বিধায়িকা রয়েছেন। এখানে বিধানসভার মুখ্য সচেতক রয়েছেন, তিনি আমার থেকে আরো ব্যাপারটা ভালো জানবেন। আমরা যদি সেই 33% আসন সংরক্ষণের নিরিখে যাই তাহলে আশা করছি যে ভবিষ্যতে সেই সংখ্যাটা 20-এ গিয়ে দাঁড়াবে। তেমনি আমরা যদি লোকসভায় দেখি সেখানে সাংসদদের সংখ্যা হচ্ছে মহিলা সাংসদদের 74 জন, যা ভবিষ্যতে হতে পারে 186 জন। তাই বলছি যে নারী পুরুষ ব্যবধান না করে সকল বিষয়ে তাদের সমান অধিকার দেওয়া উচিত। সেই সঙ্গে আমার একটা কথা বোধগম্য হচ্ছে না যে এই নারী সংরক্ষণের বিষয়টি শুধুমাত্র কেন আমরা আইন ব্যবস্থার উপরই ছেড়ে দেব। যদি আমাদের রাজনৈতিক দলগুলি চায় তাহলে মনোনয়নপত্র যখন তারা প্রদান করেন সেই ক্ষেত্রে মহিলাদের নাম তারা যদি বেশি করে বাছাই করেন তবে ভবিষ্যতে সেই সংখ্যাটা সমসাময়িক হবে বলে আমি মনে করি। এখন আসছি আর্থিক ক্ষমতায়নের বিষয়ে। আমরা সবাই জানি যে ভারতবর্ষের মতো একটা দেশে মহিলারা মনে করেন যে সংসার প্রতিপালন করাই হচ্ছে তাদের প্রধান ধর্ম। আমার মতে এটা একটা বদ্ধমূল সংস্কার এবং সেই সংস্কারের ফলে অতীতে এবং বর্তমানে অনেক জায়গায় এখনো মহিলারা আর্থিক ক্ষমতায়নের বিষয়ে পুরুষদের উপর নির্ভরশীল। যদিও সমাজ এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা এখন অনেকখানি এগিয়ে গেছে, যার উজ্জ্বল নিদর্শন হচ্ছে মহিলা স্বসহায়ক দলগুলি। রাজ্যে বর্তমানে প্রায় 47,000 মহিলা স্বসহায়ক দল রয়েছেন, যার মধ্যে প্রায় 5 লাখের মতো মহিলা কাজ করে চলেছেন এবং তারা গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই আমরা বলতে পারি এখন আর্থিক ক্ষমতায়নের দিকে মহিলারা অনেকটাই অগ্রসর হচ্ছে। কিন্তু তা বলে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, কারণ মহিলাদের প্রধান বিষয় তাদের নিরাপত্তার বিষয়টাই কিন্তু এখনো উদ্বেগজনক। আমরা দেখছি রাজ্যে দেশে এবং বর্তমানে পার্শ্ববর্তী বাংলাদেশে মহিলাদের উপর কিভাবে নির্যাতন চলছে। একজন 8 বছরের একটা মেয়েও কিন্তু তা থেকে রেহাই পাচ্ছে না। তাই একজন নারী হিসেবে আমার একটাই প্রশ্ন
যে এই সমাজ, এই পৃথিবী আমাদের জন্য কবে নিরাপদ হবে। এবং সেই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি, যদি নারী পুরুষ নির্বিশেষে এই সামাজিক অবক্ষয়টা দূর করতে পারে, তাহলে নারীরা সমাজে আরও অগ্রসর হবে। আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সভাপতির পদ আসন গ্রহণ করা মানে শাস্তির স্বরূপ। আজকে আমি সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। কিন্তু আমি কিন্তু ছাড়ার পাত্রী নয়, সেটা শান্তনু আগেই বলে দিয়েছে। আর বলবো আমি আটকে, যা বলে গেছে এগুলো বলবো না। কল্যাণী বলছিল যে অনেক পড়াশোনা করেছে দিদি, পরীক্ষা দিতে গিয়েও তো পড়াশোনা করিনি, এতদিন ধরে পড়ছি। আমি সেদিক থেকে সরে যাব। অনেক বলা হয়েছে, অনেক বলেছে, সেগুলি বলবো না। আমার উদ্দেশ্য বলা নয়, সবসময়ের মতোই আমার উদ্দেশ্য থাকে এখানে যতজন লোক আছে তার থেকে যদি আমি 3 জনকে বের করতে পারি, সেটাই আমার বলার means success। আমি বলে দিলাম, এক কান্দে ঢুকালো আর কান্দে বের করে দিল, সবাই বললো বাবা বাবা, হাততালি দেন, হাততালি দেন, হাততালি দিল। কিছু দিতে হবে না, আমি বলার পরে কিছু দিতে হবে না, শুধু আমার বলাগুলো মনের ভেতরে গেঁথে নিয়ে যাবেন, তাহলেই আমি কৃতজ্ঞ হব। নারী তুমি জ্বলে উঠো শক্তিতে, তোমার আলোয় দূর হোক অন্ধকার। শক্তি বলছিল, শক্তি রূপিণী। আমরা শক্তি, কে বলে আমরা অবলা, কে বলে আমরা দুর্বল। আমি তো বিশ্বাস করি না। ভেতর থেকে কেউ শক্তি জোগানোর সাহসটা পায়, কেউ পায় না। একজন বলছিল যে আজকের দিনে এই যে অস্তিত্বে, প্রতিবাদে, মূল্যায়নে নারী, এটা ঠিক নয়। আমি বলছি একদম ঠিক। কেননা প্রত্যেক বছর প্রত্যেক রাজ্যে, প্রত্যেক দেশে এক একটা থিম নিয়ে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা নারী, আন্তর্জাতিক নারী দিবস পালন করা। আমরা জানি সবাই, এবছরও আমাদের একটা থিম আছে। কি থিম? এক্সিলেটর ফর ওমেন 2025। সেটা কি? ওমেন রাইট, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। এগুলো কোনোটাই নতুন শব্দ নয়, এগুলো আমরা আগেও শুনেছি। সমান অধিকার, অধিকার, সশক্তিকরণ শুনিনি? শুনেছি। এখন প্রশ্ন হচ্ছে যে শান্তনুর যে এই ক্যাপশনটা, এটার সঙ্গে এটা কিভাবে বলছে যে অস্তিত্ব, প্রতিবাদে, মূল্যায়নকে গতি আনতে হবে। অ্যাক্সেলারেট মানে এটাকে গতি দিতে হবে। যেটা চলছিল সেই গতিতে চললে চলবে না। আরেকটা জিনিস, এত বড় ক্যাপশনে বেমালুম সবাই ভুলে গেল, কি? শক্তিশালী নারী, শক্তিশালী পৃথিবী। শক্তিশালী নারী গড়তে হবে ঘর থেকে, সমাজ থেকে, গ্রাম থেকে, শহর থেকে, রাজ্য থেকে, রাষ্ট্র থেকে। সমস্ত রাষ্ট্র মিলে পৃথিবী শক্তিশালী হবে। কে করবে শক্তিশালী? বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র তৈরি হয়, ছোট ছোট শক্তি দিয়েই পৃথিবী শক্তিশালী হবে। আমার শক্তি, আপনার শক্তি, ওনার শক্তি, ওনার শক্তি, তারপরেই তো পৃথিবী শক্তিশালী হবে। ঠিক কিনা বলুন? ঠিক। তাহলে আমাকে কি, আমার প্রত্যেকটা লোকের দায়বদ্ধতা আছে। বলছিল অর্ধেক আকাশ নারী, তাহলে অর্ধেক শক্তিশালী হবে না। ওই নারীকে শক্তিশালী করার একটা বিশাল ভূমিকা কিন্তু পুরুষের আছে, আমি সেটা বিশ্বাস করি। কেন করি? আমার জন্মে আমার মার যতটুকু দায়িত্ব আছে, পিতারও ততটুকু অংশীদারিত্ব আছে, আছে না? তাহলে আমাকে শক্তিশালী করতে আমার মার যে ভূমিকা, পিতারও ভূমিকা থাকতে হবে। আমাকে চালনায় আমার ভাইয়েরও ভূমিকা থাকতে হবে। আমাকে চালনায় আমার সন্তানেরও, ছেলে সন্তানেরও ভূমিকা থাকতে হবে। তবেই নারী অগ্রগতিতে হাঁটবে। পুরুষকে বাদ দিয়ে নারী এগিয়ে যেতে পারবে না, নারীকে বাদ দিয়ে পুরুষ এগিয়ে যেতে পারবে। আমি কোমর কেচে ঝগড়া করলাম আমার বাবার সাথে, আমার ছেলের সাথে, আমার হাজবেন্ডের সাথে, সেটাকে অগ্রগতি বলে না। আমার সামান্য কিছু টাকার জন্য, কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য অগ্রগতি হয় না। অগ্রগতি হবে সমাজে।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গোটা সমাজে পৃথিবীর উন্নতির জন্য নারীকে শিক্ষিত হতে হবে। সেই শিক্ষিত নারী পারবে একটা পরিবারকে শক্তিশালী পরিবার করতে। তারপরে সেই শক্তিশালী পরিবার ধীরে ধীরে ছড়িয়ে যাবে বিশ্বের মাঝে। শিক্ষা কি কিছু পুঁথিগত বিদ্যা আর বস্তা পচা কিছু জ্ঞান নিয়ে শিক্ষিত হওয়া যায় না। মস্তিষ্কের থেকে সেই ধারাবাহিক পুঁথিগত বিদ্যাকে সরিয়ে দিতে হবে। আমাকে কষ্টি পাথরে তৈরি করতে হবে যে আমি একটা কিছু করব। সশক্তিকরণ কিভাবে করবেন? সশক্তিকরণ আপনার যদি নিজেকে নিয়ে কোনো চিন্তা ধারণা না থাকে, কোনো কিছু করার ধারণা ভেতর থেকে না আসে, আপনাকে কে সশক্তিকরণ করে দেবে? কে আপনাকে বলবে আপনি ওটা করুন? ভাবতে হবে আপনাকে। অটোমেটিক দেখবেন আপনাকে সাহায্য করার জন্য অনেক মহিলা আসবে, অনেক পুরুষ আসবে। আমি একবারও এটা বিশ্বাস করি না একটা মেয়ের অগ্রগতির পথের পরিপন্থীতে পুরুষ আছে। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি আমার অগ্রগতি ত্বরান্বিত করতে মেয়েদের ভূমিকা যত না বেশি, তার থেকে পুরুষের ভূমিকা বেশি। আমার বাবা আমাকে বলেছে তুমি এগিয়ে যাও, তুমি পারবে। তারপরে আমার মা আমাকে ছেড়েছে, হ্যাঁ তুমি পারবে, তোমার বাবা বলছে। পুরুষের এক বিশাল ভূমিকা আছে, সেটাও সমান কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে হবে। আমাকে অনেকে নারীবাদী বলে, না আমি নারীবাদী পুরুষবাদী কোনোবাদী না, আমি সত্যবাদী। সত্য যেখানে সেখানেই আমি চলি। যেখানে আঘাত আনবে সে নারী হোক পুরুষই হোক যেই হোক, আমি আঘাত আনব। সে আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার ছেলে হোক। দর্শনের কথা সবাই বলে গেছে, দায়িত্বটা কার? সরকারের? আইনে? না তো, আইন করে কোনোদিন কোনো অধিকার হয় না। কোনো আইন করে মিছিল করে মোমবাতি জ্বালিয়ে কোনোদিন কোনো আইনকে সঞ্চালন করা যাবে না। আমাকে ঘর থেকে আমার ছেলেকে শিক্ষা দিতে হবে, তোমার বোন আছে, তুমি যে কাজ অন্য নারীর সাথে করবে সেই যন্ত্রণা তোমার বোনকে পেতে হবে। আমাকে সেই জায়গায় শিক্ষা দিতে হবে আমার ছেলেকে। তুমি যা করবে তা তোমার ভোট দাও। তুমি আমার ছেলেকে আমি ছেড়ে দিলাম ফ্রি হ্যান্ড, আর মেয়েকে বেঁধে রাখলাম। কোথা থেকে মেয়ে আমার সেই আঙ্গিনা পাবে? ঘর থেকে বলতে হবে যে তুমি কোনো অন্যায় করলে কোনো আদালত না, আমি তোমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেব, তবেই সেই দর্শন বন্ধ হবে। না না, আইন করে এই দর্শন বন্ধ হবে না। লিঙ্গ ভেদ, লিঙ্গ হত্যা, তার জন্য কি শুধু পুরুষ দায়ী? না তো, মহিলারাও দায়ী। মেয়ে হয়েছে শুনে মেয়েদের চোখে জল আসে। কেন? আমার উত্তরাধিকারী হলো না। কিসের উত্তরাধিকারী? মুখাগ্নি? আমি আমার বাবার মুখাগ্নি করবো, কিসে আটকিয়ে রাখবে? করবে না, মুখ বিধি হবে না, জ্বলবে না, সব হবে। আমাকে প্রতিবাদ করতে হবে। আমি ভাড়াটিয়ে দিয়ে মুখাগ্নি করাবো না আমার পিতা। আমি ভাড়াটিয়া দিয়ে করাবো না, আমি আমার পিতার মুখাগ্নি করাবো। সেই জায়গাতে কাজ করতে হবে, সেই সংস্কারে আঘাত আনতে হবে। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, ব্যক্তি জীবনেও তিনি করেছেন। উনার ছেলেকে কিন্তু উনি বিধবা বিবাহ করতে বাধ্য করেছিলেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমাকে করে দেখাতে হবে, জ্ঞান দিয়ে চলে গেলে হবে না। বা ওই যে বললাম বস্তা পচা ভক্তি, তাতে সমাজ সংস্কার হয় না। একটা ছোট্ট গল্প বলবো আজকে সকাল 9টায় আমার বাড়িতে একজন আমার এই দূর সম্পর্কে আত্মীয় বলতে পারেন, ও এসছে ওর মেয়েকে নিয়ে। এসে আমাকে বলছে, আন্টি আমাকে আমার হাজবেন্ড তালাক দিয়েছে। তালাক দিয়েছে কিভাবে? টেলিফোনিকলি। টেলিফোনিকলি কার কাছে? তুই শুনেছিস? বলছে না, আমার মেয়ের কাছে। আমি বললাম কি বলেছে? বলেছে 3 বার তালাক তালাক তালাক। আমি তো তালাক হয়ে গেছে। বলছে ওকে বলছে। আচ্ছা ওকে ফোন লাগা, এক্ষুনি ফোন লাগা তোর হাজবেন্ডকে। ফোন তো আর তোলে না, আমার নাম্বার ওর কাছে, সেই কাছে ফোন আর ও তুলবে না, কারণ ও বুঝে গেছে ওষুধ ওর আসবে, 7 রকমের ওষুধ ওর কাছে আসবে। বললেই তালাক হয়ে যায়?
বিয়ে করতে যেমন কঠিন, ছাড়তেও কঠিন। তিনটা বাচ্চা নিয়ে ও চলে যাবে, ছেড়ে দেবে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কি করতে চাস, বলে আমি ডিভোর্স চাই। তারপরে বললো যে, আমি ওর দিকে তাকিয়ে রইলাম, চাকরি করিস, বললেন না। কি খাবে, বাচ্চাগুলি কার সাথে থাকবে, বললো আমার সাথে। তাহলে কেন তালাক চাইছিস, বলে আমাকে মারে। আমি বললাম ও মারবেও না, তুই ওই বাড়িতেও থাকবি এবং তোর জায়গা তুই ওখানে প্রতিষ্ঠিত করবি। বললো কিভাবে, আপনি ভাঙা অনেক সহজ, গড়া অনেক কঠিন। তোকে করতে হবে, তোর এই হাজবেন্ডের রূপ বদলাতে হবে, ওকে শিক্ষা দিতে হবে তোর ভিতরে যে শক্তি আছে সেই শক্তি ওর মধ্যে নাই। তোকে দুর্গা হতে হবে, প্রয়োজনে তোকে কালী চণ্ডী যা বলার তোকে বলতে হবে। সঙ্গে সঙ্গে ও শক্তি পেল, হ্যাঁ আন্টি তুমি যা বলবে আমি করব। ভাঙবো কেন, ততক্ষণ পর্যন্ত ভাঙবো না যতক্ষণ পর্যন্ত আমি সহ্য করতে পারবো। ভাঙা অনেক সহজ। তাহলে ওইভাবে আমাকে নারী রূপে দাঁড়াতে হবে। কথায় কথায় ডিভোর্স দেওয়া কোনো সমাজের উন্নয়নের গতি নিয়ে আসে না, কারণ এই ব্রোকেন ফ্যামিলির বাচ্চাগুলো কিন্তু খুব পীড়িত অবস্থায় থাকে ওদের। আর এই পীড়িত বাচ্চাগুলি কিন্তু আগামী দিন সমাজের জন্য ভয়ঙ্কর। একটা জিনিস ভাবলে হবে না, অনেকগুলো জিনিস ভাবতে হবে। তাহলে আমাদেরকে কোথায় কাজ করতে হবে, ওই ছোট ছোট জায়গাতে কাজ করতে হবে। ছোট্ট একটা গল্প শোনা। ছোট্ট একটা মেয়ে 18 বছরের, তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিল ওর মতের বিরুদ্ধে। পড়াশোনায় ভালো ছিল, পড়তে চাইলো, ওকে পড়তে দেওয়া হলো না। ভাই ছিল, ভাইরা সহযোগিতা করলো না। সমাজ ছিল, সমাজ সহযোগিতা করলো না। ওর ভাইদের থেকেও পড়াশোনায় ভালো ছিল, তারপরে ওকে পড়তে দিল না, কারণ মেয়েকে বিয়ে দিতে হবে, পাত্রস্থ করতে হবে, ভালো ছেলে পাওয়া যাবে না। 18-20 বছরের ডিফারেন্স, ওকে বিয়ে দিয়ে দেবে। বিয়ের পরে ওর উপর মানসিক শারীরিক অত্যাচার আসলো। সেই মেয়ে প্রতিবাদমুখী হয়ে উঠলো, বাবারও বুক কেঁপে উঠলো, ভাইয়েরও বুক কেঁপে উঠলো, যা না এ বোধ হয় আর বেঁধে রাখা যাবে না। সেই মেয়ে ওই ঘর থেকে জোর করে একটার পরে একটা ডিগ্রি নিয়ে নিজের চাকরি আদায় করলো, প্রতিবাদ করলো। 13 বছর পরে সেইখানে আঘাত করলো, নিজেকে দ্বিতীয় ইনিংসে নিল। দ্বিতীয় ইনিংসে নিয়ে সে ওই দ্বিতীয় ইনিংসের যে তার সহ কি বলবো, তার আর্ধেক আকাশ তাকে জানান দিল, ভাবার কিছু কারণ, আমি একটা ভেঙে এসেছি দেখে তুমি আমাকে চাহিদা করতে পারো, প্রয়োজন হলে আবার ভাঙবে, কিন্তু প্রতিবাদ থামবে না। এবং সেই মেয়ে কিন্তু সমাজের দৃষ্টান্ত তৈরি করেছে। সেই মেয়ে আর কেউ নেই, আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা এই কোহিনূর দত্ত। সবাই পারবেন, সবাই ভিতরে সেই শক্তি আছে। নিজে করুন, নিজের মেয়েকে তৈরি করুন, নিজের ছেলেকে তৈরি করুন, অটোমেটিক সশক্তিকরণ হয়ে যাবে। জোর করে কিছু হবে না, ওদের মগজের ভেতরে ধোলাই দিতে হবে, মগজের ভেতরে ইনজেক্ট করতে হবে, তোমাকে করতে হবে। তাহলেই এই আজকের দিনের যে নারীর যে গুণগান সার্থক হবে। সকালবেলা থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনের বার্তা, ফোনে অভিনন্দনের বার্তা, কাল থেকে কিন্তু আবার সব আগের মতো হয়ে যাবে। সেখানে কোনো সার্থকতা নাই। নারীকে বোঝাতে হবে যে আমি কোথাও কম নই। একটা শায়রি করবো আমি একটু বলেছি প্রথমে, হাটকে করবো। ভুল সে মত कीजिए नारी को अपमान, भूल से मत कीजिए नारी को अपमान, नारी है वरदान, माँ बनकर देती जन्म, माँ बनकर देती जन्म, पत्नी बात संतान, जीवन भर छाया करे, जीवन भर छाया करे, नारी वृक्ष समान, नारी वृक्ष समान। তাই আমাকে বুঝতে হবে বট বৃক্ষটা কিন্তু আমি, আমাকে আবৃত করেই সবাই। আমার
মর্মিতায় যিনি আছেন, আমার সন্তান, আমার পরিবেশ, আমার পরিজন, সবাই। বট বৃক্ষ যদি ঠিকঠাক হয় বাকি সব ঠিক হবে, সমাজও ঠিক হবে। আমরা জানি যে লোক कहते हैं नारी का कोई घर नहीं है, मैं कहता हूँ नारी का बिना कोई घर नहीं होता। তাহলে নারীর ঘর নেই এর কথা কি বলছি? আমি তো বলছি নারীকে ছাড়া ঘরেই হয় না। যেই ঘরে নারী আছে সেটাই ঘর, সেটাই তার ঘর। তাহলে ঘরটা কিন্তু নারী, জন্ম দিচ্ছে নারী, সৃষ্টি করছে নারী। নারীর ঘর নেই মানে মাতৃগর্ভই তো তার ঘর, সেখান থেকেই তো জন্ম হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তাহলে শক্তিশালী নারী হবে তো শক্তিশালী পৃথিবী অটোমেটিক হবে, কেউ রুখতে পারবে না। আমি আর দীর্ঘায়িত করব না, চলতে চলতে শুধু এইটুকুনি বলবো, तू है आज की नारी अब तो नहीं रही बेचारी, करती है तू सारे काज, नारी शक्ति तुझे सलाम, नारी शक्ति तुझे सलाम। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে বিরাম। আমাদের শেষ উপস্থাপনা, অনেকের অনেক কথা শুনলাম। আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে মনে হয়, একজন মেয়ের আগে একজন মেয়ের পাশে দাঁড়ানো উচিত। সে মা হোক, শাশুড়ি হোক, ননদ হোক, ননাস হোক, যে কোনো বন্ধু বান্ধবী যারাই হোক, আমাদের একজনের সাপোর্টে একজন থাকতে হবে। ওটাই বোধহয় সবচেয়ে বেশি কাম্য। আমি চেষ্টা করছি, যেহেতু বসন্ত উৎসব, আমাদের উপস্থাপনা একটু জমজমাট কিছু করার কথা বলা হয়েছিল। একটা কীর্তন করব, কৃষ্ণ কীর্তন, বসন্ত শুভেচ্ছায়। হ্যালো, गोपे
এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের এদিকে যারা আছেন সবাইকে জানাচ্ছে আমাদের দুজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা একটি শ্রুতি একাঙ্ক পরিবেশন করছি দুজনে মিলে। নাম শিক্ষা, সংস্কৃতি আর স্বাবলম্বিতাই হোক নারীদের মূল মন্ত্র। রচনা শ্রী শশী আচার্য। বিজন, এই বিজন। বলো। বাবা, মনোযোগ দিয়ে কি এমন লিখছো বলো তো, যে আমার দিকে তুমি তাকাতেই পারছো না? আহা স্নিগ্ধা, আজ বিশ্ব নারী দিবস, তাই নারী দিবসের ভাবনা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল লিখছি। প্লিজ প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করবো। কি লিখলে শুনতে পারি কি? আরে স্নিগ্ধা, নারীদের নিয়ে আর্টিকেল লেখা কি চারটিখানি কথা? কি দিয়ে শুরু করবো সেটাই তো মাথায় আসছে না। কেন গো মশাই, নারীরা কি খুব কঠিন বস্তু নাকি? শোনো শোনো শোনো, কঠিন বস্তু কিনা জানি না, তবে শুনেছি নারীদের সৃষ্টি করতে স্বয়ং ব্রহ্মাজিরও 7 দিন সময় লেগেছে, তাও নাওয়া খাওয়া ছেড়ে। ভাবতে পারো কি জটিল সমস্যায় পড়েছিলেন স্বয়ং ব্রহ্মাজি। তাহলে বুঝলেন তো লেখক মহাশয়, নারী এই দুটো বর্ণের একটি ছোট্ট শব্দ হলেও এটি একটি শব্দ ব্রহ্ম। একদম একদম ঠিক। যে শব্দ জড়িয়ে আছে সৃষ্টি, সৃষ্টির উল্লাস, সংস্কার, প্রেম, প্রীতি, ভালোবাসা, আর 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 বলতে পারছো না তো? আমি বলছি। নারীর আরেক পরিচিতি হলো ধ্বংস। ধ্বংস? বলো কি, সে কিভাবে? কেন, রাবণ সীতাকে অপহরণ করে তার অসম্মান করেছিল বলেই রাবণের সোনার লঙ্কাপুরী পুড়ে ছারখার হয়ে গেছে। মৃত্যুতে মিলেছিল রাবণের চরম শাস্তি। একদম ঠিক বলেছো। তাহলে স্নিগ্ধা, আমি কি একটা লাইনে নারীর ব্যাখ্যাটা দিতে পারি এইভাবে? নারী তুমি সৃষ্টি, তুমি লয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি বলতে পারো। তবে সৃষ্টি আর লয়ের মাঝখানে নারীর যে আরো কত ভূমিকা রয়েছে সেটা কি তুমি অস্বীকার করতে পারবে? কিরকম বলো তো? যেমন ধরো একটি কন্যা সন্তান জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত একটি ঘরের সব সৌন্দর্য যেন সেই কন্যা সন্তানকে নিয়েই জড়িয়ে থাকে। পিতা মাতা ভাইদের প্রতি কর্তব্য বলো, দায়িত্ব বলো, স্নেহ ভালোবাসা বলো, সব কিছু একজন কন্যা সন্তানই দিতে পারে। তবে তার ব্যতিক্রম যে থাকে না তা কিন্তু নয়। তারপর দেখো, বিয়ের পর একজন পুত্রবধূ হিসেবে কন্যা সন্তানের দায়িত্ব ও গুরুত্ব অসীম। ঘরের সৌন্দর্য লুকিয়ে থাকে একজন পুত্রবধূর আচার আচরণ, তার শিক্ষা, সংস্কৃতি ও পরকে আপন করার দক্ষতার উপর। তবে যাই বলো বিজন, এই পরকে আপন করার কাজটি কিন্তু নারীর বড় শক্ত কাজ। সম্পূর্ণ অচেনা অজানা একটি পরিবারের সবাইকে আপন করা যে খুবই শক্ত কাজ। কারণ দেখো, ছোটবেলা থেকে পিতার ঘরের সংস্কৃতির যে পরিমণ্ডলে সে বড় হয়েছে, বিয়ের পর হয়তো ঠিক বিপরীত পরিমণ্ডলে গিয়ে সে নিজেকে মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্ট করে নেওয়া সত্যি বড় কঠিন কাজ। জানো, এই প্রসঙ্গে আমাদের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী একটা সুন্দর কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, নিজের ঘরে মানুষ করে পরের ঘরে সরতে হয়, নারীর বড় শক্ত কাজ পরকে আপন করতে হয়। বাহ, খুব সুন্দর কথা। আর জানো তো, নারীরা এই শক্ত কাজটি করতে পারে বলেই কিন্তু সংসারটি হয় সুখী। আর এই শক্ত কাজটি করতে পারে বলেই নারীরা আজ কোনো কাজেই পিছিয়ে নেই। যে নারীরা একসময় ছিল পর্দার আড়ালে, সেই নারীরা আজ সব কাজেই পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জয়ের ধ্বজা উড়িয়ে চলেছে দিকে দিকে। মহাকাশ থেকে দেশ চালনা, সাহিত্য থেকে রঙ্গমঞ্চ, পীড়িতের সেবা থেকে সংসার পরিচালনা, সব কিছুতেই নারীর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দেখো, তারপরেও এই সমাজের একটা অংশের নারীদের কিন্তু সঠিক মূল্যায়ন হচ্ছে না। তাদের শিক্ষার কমজোরি বলো বা নিজের পায়ে দাঁড়াতে না পারার জন্যই বলো, নীরবে যন্ত্রণার চাদরে
মুখ থেকে সব সহ্য করে চলেছে। তারা ভাবে এটাই তাদের ভাগ্য লিখন। হ্যাঁ গো হ্যাঁ, তাই একমাত্র সঠিক শিক্ষা, সংস্কৃতি আর স্বাবলম্বিতাই নারীকে দিতে পারে সঠিক মূল্যায়ন, একদম করে তুলতে পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। আচ্ছা স্নেহা, হ্যাঁ, মূল্যায়নের প্রশ্নে আমরা যদি ইতিহাসে ডুবতে, আমরা কি দেখি? আমরা দেখি বৈদিক যুগে নারীরা কিন্তু ছিল যথেষ্ট স্বাধীন। শিক্ষা দীক্ষায় সেই যুগে নারীরা পুরুষদের সমতুল্য ছিল। জ্ঞানী নারীদের ঋষিকা, ঋত্বিকা এরকম বিভিন্ন উপাধিতে সম্মান জানানো হতো। আমি তো এও জেনেছি বিজন, বৈদিক যুগে মেয়েদের পৈতে দেওয়ার রীতিও ছিল, আর তারা পুজো পাঠ যাগযজ্ঞে অংশ নিতে। অর্থাৎ দেখো, বৈদিক যুগ ছিল নারীদের মূল্যায়নের শ্রেষ্ঠ যুগ। হ্যাঁ, কিন্তু ওই মনুর যুগ থেকে নারীদের সব স্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে পর্দামসীন করে দেওয়া হলো। বলা হলো কুমারী অবস্থায় নারী থাকবে পিতার অধীনে, বধূ অবস্থায় স্বামীর অধীনে, আর বৃদ্ধা অবস্থায় পুত্রের অধীনে। আর তখন থেকে নারীরা পুরুষতান্ত্রিক সমাজের খেলনা হয়ে আসছে। না বিজন না, একবিংশ শতাব্দীতে এভাবে চলতে পারে না। তাই প্রতিটি পিতামাতাকেই কন্যা সন্তানের প্রতি যত্নবান হতে হবে, তাদের দিতে হবে প্রকৃত শিক্ষা। হ্যাঁ, শেষে একটা কথা বলি। হ্যাঁ, বর্তমানে দেখা গেছে যে দেশ নারীদের শিক্ষা সংস্কৃতিতে গুরুত্ব দিয়েছে, সেই দেশ সব দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ঘরের একজন নারীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাড়ির সকলেই সেই শিক্ষার আলোকে আলোকিত। তাই বিশ্ব নারী দিবসে আমাদের স্লোগান হোক শিক্ষা, সংস্কৃতি আর স্বাবলম্বিতাই হোক নারীদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। নমস্কার।